14 আগস্ট আজ থেকে প্রায় ৮০ বছর পূর্বে ঘটিয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীর মধ্যে এক ঐতিহাসিক ঘটনা। আগুনে হাত দিলে হাত যেমন পুড়ে যায়, সারা শরীর অনুভূত হয়, আগুনে পুড়ে সোনা যেমন খাঁটি হয়। আপনি যদি ৪৭ সালের পূর্ববর্তী ৪০ বছরের ইতিহাস পর্যালোচনা করেন, আপনি এমন খাঁটি হবেন, শক্তিশালী হবেন। কিন্তু সেই ইতিহাস আমাদের জানতে দেওয়া হয় না, জানার কোনো সুযোগ রাখা হয়। আমাদের জাতীয় জীবনের ইতিহাসগুলো এমনভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, ৫২ পূর্বে ঢোকা অপরাধ, সাম্প্রদায়িকতা ইত্যাদি ইত্যাদি। কারা করেছিল সাম্প্রদায়িকতা? সাম্প্রদায়িকতার এই বিষ বাষ্প ছড়িয়ে ভারতকে কারা ভাগ করেছিল? বঙ্গমাতার অঙ্গহানি মহাপাপ, একথা কারা বলতো? আসুন আজকে প্রায় ৮০ বছর পরে মানচিত্র দিবসে জানার চেষ্টা করি। মানচিত্র দিবস কেন বললাম? বাংলাদেশ সংবিধানের ২ ধারায় বর্ণিত সাবেক পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র। এই সীমানা, এই মানচিত্র কি এমনি এমনি অর্জিত হয়েছিল? কত মানুষ শাহাদাত বরণ করেছিল, কত মুসলমানকে কামানের গোলার সামনে দাঁড়িয়ে জীবন দিতে হয়েছে, কত মা, কত বোন তার ইজ্জত হারিয়েছে। সে কথা কি জানা আছে আমাদের? আসুন জানার চেষ্টা করি। ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে পূর্ববঙ্গে প্রায় ২ কোটি বসবাসরত কৃষক, দরিদ্র, ছিন্নশীর্ণ, শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এই মানুষগুলোকে মূল স্রোতে আনার লক্ষ্যে মুসলমানদের নবাব সলিমুল্লাহর দাবি অনুযায়ী, তাদেরকে মূল স্রোত ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে লর্ড কার্জন ১৯০৪ সালের ফেব্রুয়ারি মাসের ২০ থেকে ২৬ তারিখের ভিতরে ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, রংপুর বিভিন্ন জায়গায় জনমত যাচাই করলেন এবং সেই জনমতে দেখলেন বঙ্গভঙ্গের অর্থাৎ বাংলাকে ভাগ করে প্রাদেশিক রাজধানী ঢাকা জেলা শহর থেকে উন্নীত করার দাবিতে এই মানুষগুলি মতামত দিচ্ছে, দাবি জানাচ্ছে। এবং সেদিন তিনি জনসভা শেষ করে জনমত সৃষ্টি হলে ১,০৭,০০০ বর্গ কিলোমিটার না, ১,৭০০ বর্গ মাইল বিশাল ভূখণ্ড নিয়ে আপনার ১৬ অক্টোবর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়। পূর্ববঙ্গে ১১০ বছর পিছিয়ে থাকা উন্নত মুসলিম জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের কপাটটি খুলে যায়। শুরু থেকেই দাদাবাবুরা এটি মানতে পারছিলেন না। বঙ্গভঙ্গ, বঙ্গমাতার অঙ্গহানি মহাপাপ ইত্যাদি ইত্যাদি বলে ওনারা প্রতিবাদ করে তুললেন। সেই প্রতিবাদ কিন্তু যেন তেন প্রতিবাদ নয়, বোমাবাদীর প্রতিবাদ। তখন গড়ে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব, শিবাজী উৎসব এবং উনি ৭ই অক্টোবর কলকাতার টাউন হলে গেয়ে উঠলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটি আজকের খণ্ডিত স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কুষ্টিয়ার জমিদার তার স্বার্থ পরিপন্থী হওয়ায় কলিকাতার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা প্রতিবাদ গড়ে তুললেন, প্রতিরোধ গড়ে তুললেন এবং হিন্দু আপনার সহজ সরল যুবক তরুণদেরকে নামিয়ে দিলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে, সংগঠন গড়ে দিলেন
যুগান্তর, কালান্তর, অনুশীলন সমিতি, RSS ইত্যাদি। এই সকল নেতা কে ছিলেন জানেন? শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কলকাতার ডাইরেক্ট অ্যাকশন ডেতে গ্রেট কিলিং করে ইতিহাস বিখ্যাত। এই শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজিকে নিয়ে আসলেন মারাঠা থেকে, কবিতা লিখলেন। শিবাজি কে ছিল? মারাঠা ডাকাত, যে মোগল সাম্রাজ্যে ডাকাতি করত, তাকে নিয়ে আসলেন বাংলায় তুলে বীর হিসাবে এই সকল সহজ সরল আনমনা যুবকদের সামনে বীর হিসাবে উপস্থাপন করার জন্য। বাংলায় তিতুমিরকে খুঁজে পেলেন না, হাজি শরিয়াতুল্লাহকে খুঁজে পেলেন না, আরো বিভিন্ন যে সকল বিদ্রোহী ছিল তাদেরকে খুঁজে পেলেন না, খুঁজে নিয়ে আসলেন মারাঠা থেকে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন লেখনীতে জয়া চ্যাটার্জি, নিবন্ধ সসামাল, যেগুলো ভারত থেকে প্রকাশিত গ্রন্থ, নিবন্ধ সসামাল বলেছেন যে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সকল আন্দোলন ছিল সন্ত্রাসী কার্যক্রম এবং তা ছিল পরিপূর্ণ মুসলিম বিরোধী। সন্দেহভাবে এই মুসলিম বিরোধী কার্যক্রমে অংশ নেওয়া হয়েছিল বঙ্গভঙ্গকে বাতিল করার জন্য। এই সন্ত্রাসী কার্যক্রমের ফলে 110 বছর যাবৎ বাংলা, ভারত উপমহাদেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয়। তাও মেনে নেন দাদা বাবুরা, রাজধানী কলকাতা থেকে 1911 সালে দিল্লিতে স্থানান্তরিত হয়, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাকে ভাগ রাখা যাবে না, মুসলমানদের অধিকার দেওয়া যাবে না। এই সন্ত্রাসী কার্যক্রম মাধ্যমে বঙ্গভঙ্গ 12 ডিসেম্বর বাতিলের ঘোষণা দিলেন ব্রিটিশ পঞ্চম রাজা জর্জকে। সেদিন লর্ড ব্যারন হার্ডিঞ্জ ঘোষণা দিবেন, এই ইঙ্গিত রবীন্দ্রনাথ ঠাকুরকে দিলে তিনি দিল্লির দরবার হলে উল্লাসিত হয়ে গেয়ে উঠলেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ পঞ্চম রাজা জর্জকে ভারতের ভাগ্যের বিধাতা করলেন, মালিক করলেন। কেন? মুসলমানদের অধিকার বঞ্চিত করা হলো, তিনি হয়ে উঠলেন ভাগ্যের মালিক। মুসলমানরা তো কোনো মানুষকে ভাগ্যের মালিক হিসেবে মনে করেন না। আল্লাহু আকবার, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এই যে সংঘর্ষ, এই যে কনফ্লিক্ট, এই যে দ্বন্দ্ব, কে করলেন, কারা করলেন? এটা কি একদিনে হয়েছে? দীর্ঘদিন যাবৎ এভাবে মানুষদেরকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বঞ্চিত করায় এই সীমারেখা, এই দ্বিজাতি তত্ত্বের দেওয়াল তুলে দেওয়া হলো প্রতিবেশী দুই সম্প্রদায়ের মধ্যে। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলো এবং ঢাকা আবার সেই পূর্বের মৃতনগরী প্রাদেশিক রাজধানী থেকে পরিণত হলো জেলা শহরে। ভাগ্যের কি নির্মম পরিহাস! বাংলার মুসলমানদের একমাত্র নেতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা রাজধানী হওয়ার পরিবর্তে মুসলমানদের অধিকার বঞ্চিত হলে উনি ভেঙে পড়লেন মানসিকভাবে এবং 1915 সালে কলকাতার চৌরঙ্গি রোডে নিজ বাড়িতে উনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু নিয়ে রয়েছে ব্যাপক রহস্য এবং সেই সময় নৌকায় করে নবাব স্যার সলিমুল্লাহকে ঢাকার বেগম বাজারে, পুরান ঢাকায় নিয়ে আসা হয়। ব্রিটিশ গোর্খা সৈন্যরা, গোর্খা সৈন্য কিন্তু খুব শক্তিশালী ব্রিটিশ অনুগত সৈন্য, শক্তিশালী বিশ্বস্ত সৈন্য। এই ব্রিটিশ সৈন্য দিয়ে দীর্ঘ 6 মাস পুরান ঢাকার কবর পাহারা দিয়ে রাখা হয় এবং যেদিন
নবাব সলিমুল্লাহর লাশটি ঢাকায় নিয়ে আসা হয়েছিল। প্রিয় নবাব, প্রিয় সন্তান, প্রিয় বড় ভাই, এই মানুষটিকে কাউকে আর দেখতে দেওয়া হয়নি। হত্যা করা হয়েছিল নবাবকে, যার জন্য ব্রিটিশ সেনাবাহিনী দেখে পাহারা দিয়েছিল। কেন? পূর্ববঙ্গের ভাগ্য বিলম্বিত মুসলমানদের একমাত্র নেতা তিনি ছাড়া লর্ড, রাজা এবং ইংরেজদের সাথে চোখে চোখ রেখে দর কষাকষি করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের ছিল না। নবাব সাদ সলিমুল্লাহ মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুর পর আমাদের পূর্বপুরুষরা দিক বিদিক হয়ে হন্য হয়ে ছুটতে থাকলেন। ভাগ্যের নির্মম পরিহাস জীবন দিয়ে একের পর এক ঘটে গেল। কিছু কিছু মানুষ ভাবতে লাগলেন, প্রিয় নবাবের মৃত্যুর পর তার দেখানো পথ, তার দেখানো মত, তার দেখানো তন্ত্র, তার দেখানো রাজনীতি, মুসলিম লীগের মাধ্যমে নিজেদের অধিকার পুনরুদ্ধার করতে হবে। অন্য কোনো রাস্তা, পথ আর সামনে খোলা নেই। সকলে ঝাঁপিয়ে পড়লেন, ঐক্যবদ্ধ হলেন, একভূত হলেন। 4 তারকা খচিত সবুজ জমিনের এই পতাকা ছায়াতলে আন্দোলন সংগ্রামে নতুন করে শোককে শক্তিতে রূপান্তর করে 1204 থেকে 1757 গুণে গুণে 554 বছর, এই 554 বছর শাসন করেছে বাংলার মুসলিম সম্প্রদায়। 554 বছরে নবাব সিরাজউদ্দৌলাকে 1757 সালে হত্যা করে যখন মুসলিম শাসনের অবসান ঘটানো হলো, ইংরেজ এবং ব্রাহ্মণরা রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করলেন। মুসলমান জনগোষ্ঠীকে, রাজা বাদশাহের এই জনসমষ্টিকে গোলামে রূপান্তর করলেন, ফকিরে রূপান্তর করলেন, যার প্রমাণ আজও পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় জমিদার বাড়িগুলো পর্যালোচনা করলে পেয়ে যাবেন। এই জমিদার বাড়ি কিন্তু সেই জমিদার বাড়ি নয়, এটি হচ্ছে ব্রিটিশ রাষ্ট্রের শক্তি, ব্রিটিশ রাষ্ট্রের পাওয়ার কেন্দ্র। এভাবে গোলামে পরিণত হওয়া মুসলিম জনগোষ্ঠী মুসলিম লীগের মাধ্যমে নবাব স্যার সলিমুল্লাহর দেখানো পথে একটু একটু করে এগিয়ে আসতে থাকলেন। বিশেষ করে 1939 সালে বরিশালের সন্তান শেরে বেঙ্গল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করলে, এরপরে 1943 সালে ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিমউদ্দিন 46 সাল পর্যন্ত বাংলার মসনদ দখল করলেন। 1204 থেকে 1757, 554 বছর গুনে গুনে বাংলা মুসলিম শাসনের অধীনে ছিল। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার মধ্য দিয়ে এই মুসলিম শাসনের অবসান ঘটলে প্রায় 180 বছর পর 1939 সালে বরিশালের সন্তান শেরে বাংলা একে ফজলুল হক 1943 সাল পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1943 থেকে 1946 সাল পর্যন্ত বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পুরান ঢাকার খাজা নাজিমউদ্দিন এবং মেদিনীপুরের সন্তান ব্যারিস্টার হোসেন সৈয়দ সরওয়ার্দী 1946-47। এই সময় রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণ করা, মুর্শিদাবাদ রাজধানী সুতো ধরে টান দিলে দাদাবাবুদের ঘুম উড়ে যায়। তারা প্রতিশোধের নেশায় মত্ত হয়ে ওঠেন। 1946 সালের কলকাতায় 16 আগস্ট এক
ভয়াবহ আরেকটি ঘটনা ঘটে যায়, সে অন্য কথা। এভাবে 180 বছর পরে মুসলমানদের ভাগ্যের কপাটটি আবার যখন খুলে গেল, তখন কোন অবস্থায় দাদা বাবুরা মানতে পারলেন না এবং তারাই বাংলাকে ভাগ করলেন।